দক্ষিণে, যাবে বলেশ্বরের স্রোতের মুখে হরিণঘাটার মোহনার দিকে, তারপরে বঙ্গোপসাগরে। আমি সেই প্রথম দেখলাম নারীর লাশ ভাসে উপর হয়ে, পুরুষের ভাসে চিত হয়ে। আবার বুকের রক্তে বাংলার শ্যামল প্লাবিত, যেন কোন সবুজ আভা নেই আর। সকল সবুজে ছোপ ছোপ লাল রক্ত, আর সেই সবুজের বিদীর্ণ রক্তের গোলকে সোনার বাংলার ছবি মুহূর্তে পতাকা হয়ে দোদুল বাতাসে। হাইকোর্ট, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, মুদির দোকানে, বাংলার সকল ভবনে, কুড়ে ঘরে, জনতার হাতে হাতে 7 কোটি বাঙালির বুকের শনিতে আঁকা উড্ডীন পতাকা। কারফিউ, বেয়োনেট, বুলেট, মেশিন গান, আর কত রক্ত নেবে বলো? সব রক্তধারা এই বাংলার সবুজ পটে বিপুল প্রগাঢ় এক লাল বৃত্ত হয়ে যায়, হয়ে যাচ্ছে, যাবে। শতনদ নদী ধৌত উর্বর শ্যামল বাংলা, ক্রমে ক্রমে প্রতিরোধে জমাট দুর্জয়, 7 কোটি ব্যারিকেড, রক্তাক্ত প্ররুণ সূর্য, দুর্ভেদ্য অজেয়। বাংলার বুকে উদ্যত বেয়োনেট, ঘরে ঘরে তাই প্রস্তুত প্রতিরোধ। চিরদুর্মর 7 কোটি ব্যারিকেড, রক্তের ঋণ রক্তেই হবে শেষ। দৃঢ় প্রতিজ্ঞা নাড়া দেয় জনতাকে, জাগে প্রত্যয় প্রতীকী শহরে গ্রামে। সব সংশয় উত্তরণে ডাকে, বাঙালি শোনিত প্রস্তুত সংগ্রামে। কোনখানে কেউ বিমর্ষ নয় শোকে, মৃত্যুর ভয়ে বিচলিত কেউ নয়। জনতার জয় শেখার সাধ্য রোখে, মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যুঞ্জয়। ঘাতকের চোখে আড়াল নেই তো কোনো, অত্যাচারের মুখোশ পড়েছে খুলে। শেষ যুদ্ধের বন্ধুরা আজ শোনো, শানিত শপথ রিজু হাতে নাও তুলে। অন্ধকার তো খোঁজে না অন্ধকারে, সূর্য প্রখর দীপ্তির প্রয়োজন। তাই তো মশাল জেলেছি প্রাণের স্বরে, স্লোগানে দীর্ঘ কারফিউ তর্জন। ব্যর্থ সকল সন্ত্রাসী গর্জন, কাঁপায় না আর জনতার চিত্তকে। করবেই জানি শোষিতেরা অর্জন, মুক্তি প্রতীক রক্তিম বৃত্তকে। আস্ফালকের পলাতক পদরেখা, বুকের শরীরে করেছি সুচিহ্নিত। কোথায় পালাবে মুছে সে রক্ত লেখা, এবার যে তার বিনাশ সুনিশ্চিত। আমি মেহেরজান বলছি। আমার জন্মস্থান ঢাকার কাছে কাপাসিয়া গ্রামে। এই গ্রামের মানুষ মুক্তিযুদ্ধের ঘোর সমর্থক ছিল। স্কুলে, পথে, ঘাটে আমাদের সবার মুখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান সবসময় উচ্চারিত হতো। তবে এই জোয়ার বেশি দিন স্থায়ী হয়নি। এপ্রিলের প্রথম সপ্তাহে বিনা মেঘে বজ্রপাত। হঠাৎ নরসিংদী বাজারে প্লেন থেকে গুলিবর্ষণ করে সমস্ত বাজারে আগুন ধরিয়ে দেয়া হলো। আমার বাবার ছোট্ট একটি দোকান ছিল ওই বাজারে, পড়ে ছাই হয়ে গেল। ধীরে ধীরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে লাগলো। আহত এবং পলাতক ইপিআর বাহিনীর সদস্যরা এ বাড়ি ও বাড়ি আশ্রয় গ্রহণ করতে থাকে। সম্ভবত এই সংবাদ আর গোপন ছিল না। তখনও প্রকাশ্যে রাজাকার বাহিনীর আত্মপ্রকাশ না হলেও গোপনে তাদের সকল তথ্য আদান প্রদান চলছিল। একদিন বিকেলে হঠাৎ একটা জলপাই রঙের জিপ এসে বাড়ির সামনে বিকট আওয়াজ করে থামলো। আমার ছোট বোন মিলুকে জড়িয়ে ধরে মা তখন আমাকে নিয়ে শোবার ঘরে ঢুকলেন। কে যেন বাংলায় বলছে, হসাব এই না মেহেরজান গো বাড়ি, বহুত খুবসুরত লড়কি। আমার দেহ অবশ হয়ে আসছে। এমন সময় দরজায় লাথি, দ্বিতীয় লাথিতেই দরজা ভেঙে পড়ল। কয়েকজন লোক লুঙ্গি পরা ওদের সামনে আমাদের টেনে বাইরে নিয়ে এলো। ক্ষীণ দেহে যথাসাধ্য বাধা দিতে চেষ্টা করলাম। চুল ধরে আমাকে জিপে তোলা হলো।
মা আর্তনাদ করতেই মাকে ও মিলুকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলো শয়তান। আমাকে যখন টানা হেঁচড়া করছে, দেখলাম মিলুর মাথাটা হঠাৎ একদিকে কাত হয়ে ঢলে পড়ল। বুঝলাম মা ও মিলু চলে গেছে। হঠাৎ করে আর্তনাদ করে উঠতেই ধমক খেলাম, চুপ খানকি! বোবা হয়ে গেলাম। আমাকে এমন সম্বোধন করলো কি করে? হঠাৎ কেমন যেন শক্ত আর স্থবির হয়ে গেলাম। আমার এই স্থবিরতা কেটেছে অনেক দিন পরে। সেখানে হাত ও জায়গা বদল হয়ে কখনো একা, কখনো আরো মেয়েদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকলাম। মাঝখানে মনে হতো বাবা আর বড় ভাই বেঁচে আছেন কি? লালু কি পালাতে পেরেছিল? নিজেকে একটা অশরীরী কঙ্কাল সার বলে মনে হতো, কিন্তু তবু এ দেহটার কোনো মুক্তি নেই। মাস 2 পর ওদের নিজেদের প্রয়োজনে আমাদের গোসল করতে দিত। পরনের জন্য পেতাম লুঙ্গি আর শার্ট কিংবা গেঞ্জি, শাড়ি দেয়া হতো না। ময়মনসিংহ কলেজের এক আপাও ছিলেন আমার সঙ্গে। তিনি বললেন শাড়ি বা দোপাট্টা পেঁচিয়ে নাকি কিছু বন্দি মেয়ে আত্মহত্যা করেছে, তাই ও দুটোর কোনোটাই দেয়া হবে না। তাছাড়া আমরা তো পোষা প্রাণী, ইচ্ছে হলে একদিন হয়তো এই লুঙ্গি শার্টও দেবে না। নির্বিকার ভাবে আপা কথাগুলো বললেন। কদিন পর আপা অসুস্থ হলে তাকে শাড়ি পরিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। আপা আর ফিরলেন না। ভাবলাম আপা বুঝি মুক্তি পেয়েছেন অথবা হাসপাতালে আছেন, কিন্তু না। আমাদের এখানে একজন বুড়ি জমাদারনি ছিল, বলল আপা গর্ভবতী হয়েছিলেন, তাই ওকে মেরে ফেলা হয়েছে। আমার ভাবনারও কোনো আদি অন্ত ছিল না। দিন রাতের ব্যবধান ছিল শুধু শারীরিক অবস্থা ভেদে। প্রথম রাত্রি যেত পশুদের অত্যাচারে, বাকি রাত দুঃখ, কষ্ট, মর্মপীড়া, দেহের যন্ত্রণা এসব নিয়ে। বন্দীদের ভেতরে নানা বয়সের ও স্বভাবের মেয়ে ছিল। 14-15 বছরের মেয়ে থেকে 40 বছরের যৌবনোত্তীর্ণ মহিলাও ছিলেন, কিন্তু প্রায় সব সময়ই কাঁদত। কেউ নীরবে, কখনো সুর করে, তবে জোরে না। আওয়াজ বাইরে গেলে কঠোর শাস্তি পেতে হতো। কেউ না কেঁদে শুধুই চুপ করে থাকত, মনে হতো বোবা হয়ে গেছে। কেউ কেউ গল্প করত, হাসাতো। নিস্তরঙ্গ জীবনে এমনই মৃদু কম্পনও কখনো কখনো অনুভূত হতো।